আওয়ামী লীগ বলে সম্ভব হয়েছে টিকে থাকা। আমি এর থেকেও বাজে সিচুয়েশন আওয়ামী লীগ টিকে থাকবে, কিন্তু বিএনপি কিন্তু টিকে থাকবে না। আমরা দেখেছি এই 5ই অগাস্টের আগে যদি সেনাবাহিনী আমাদের সাথে এই কাজটা না করতো, আমরা তো 21-22 তারিখ পর্যন্ত সবকিছু নর্মাল হয়ে গেছে। ফলে আমার কাছে উপায় একটাই, রাজপথে নামা, আন্দোলন সংগ্রাম দলকে একেবারে ফুল ফ্লেজে সামনে নিয়ে আসা। এই বছর নাগাদ, এই বছরের যেই বাকি সময়টা আছে, এখনো আরো 8 মাস যেটা আছে, আমি এই সময়ের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজপথে দেখতে পাই। আমি দেখতে পাই যে বাংলাদেশ আওয়ামী লীগ তার সাংগঠনিকভাবে বিভিন্ন কমিটি থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠন এগুলোকে ঠিকঠাক করে রাস্তায় নেমেছে, কথা বলছে, এরকম একটা আশার আলো আমি দেখতে পাই। তো আমি যে জায়গাটা আপনাকে বলতে চাই যে আজকের যে পুরো আলোচনার যে জায়গাটা, সেটা হচ্ছে যে আমরা বলছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা যাবে না, দলটা এমন শোনা যেতে পারে যে আমরা মনে হয় সান্ত্বনা দেওয়ার জন্য বলছি, চাগিয়ে রাখার জন্য বলছি। প্র্যাকটিক্যালি এটা অসম্ভব একটা ব্যাপার। কিন্তু কতদিন পর্যন্ত আপনার এই মিথটা একটা মিথের মতো থাকবে? যখন আপনি রাস্তাতে যদি না নামতে পারেন, নেতা কর্মীরা তো ধরেন সেই জায়গাতে তাদের একটা হতাশার জায়গা আসবেই। ফলে আমি মনে করি যে রাস্তাতে নামা, আলোচনা করা, রাজনৈতিক ডায়ালগ হওয়া উচিত আসলে আমি মনে করি, এবং সেই আলোচনাটা শুরু করা উচিত। আমার কাছে মনে হয় যে দেখেন, আমরা বুদ্ধিবৃত্তিক ভাবে আমাদের কাজ করে গেছি 2 বছর ধরে। আপনি যদি বলেন আমি তো দলের, আমার সদস্য পদ নাই কোনো, সেটা সদস্য আওয়ামী লীগ করি, এটি আমার সদস্য পদ। বাবা করেছেন, বাবার সদস্য পদ আছে, আমি মনে করি ওইটি আমার সদস্য পদ। আমি এটা মনে করি, কোনোদিন সেটা চাইও না, বলিও না। কেমন যেন একটা লজ্জাও লাগে যে দলের কাছে গিয়া বলবো যে আমার একটা সদস্য দেন, কেমন না একটা লজ্জার একটা ব্যাপার। আমি দল পছন্দ করি, দলকে ভালোবাসি। তো ওই জায়গা থেকে আমি আমার কাজটা করে গেছি, গত 2 বছর ধরে করছি। আপনাদের মানে নিশ্চয়ই আপনি সেটা দেখেছেন, দেখেন। এবার কিন্তু আমাদের নেতাদের কাজ করার ব্যাপার রাজপথে, তারাও যে করেন নাই তা না, এখন ওনাদের নামতে হবে, করতে হবে। ঠিক আছে, সবাই সবার জায়গা থেকে সবাই সবার দায়িত্বটা পালন করতে হবে। যিনি অনলাইন অ্যাক্টিভিস্ট, তিনি অনলাইনে তার থিওরি দিবেন, কথা বলবেন। যিনি লেখক, তিনি লেখার মাধ্যমে বলবেন। যিনি লয়ার, মানে যে যার জায়গা থেকে রোলটা পালন করতে হবে। হ্যাঁ, আমি তো মনে করি যে আওয়ামী লীগকে নিষিদ্ধর এই পুরো ব্যাপারটা সবচাইতে যার বেশি ক্ষতি হবে সেটা হচ্ছে বিএনপি। বিশ্বাস করেন, বিএনপির ক্ষতি হবে। আজকে আমার এই কথাটা আপনি লিখে রাখবেন যে আমি এই কথাটা আপনাকে বলেছি যে ক্ষতি হবে বিএনপির। রাজনীতিতে আপনার একটা প্রতিপক্ষ লাগবে, যেই প্রতিপক্ষ না থাকলে আপনার গণতন্ত্র হবে না। আসলে ওই গণতন্ত্র প্রতিষ্ঠান না পড়লে আপনিও আসলে হারাবেন। কারণ আপনাকে যারা শেষ করবে তারা তো আপনার সামনেই টুপি মাথায় দিয়ে বসে আছে, উল্টা দিকে। টুপি মাথায় এই কারণে বললাম যে ধর্মের বেশ ধরে বসে আছে আপনার সাথে, তারা তো ধার্মিক না। যেমন আজকে আমি ওই হান্নান মাসুদ, ওই নাসির উদ্দিন পাটোয়ারি, এদের একটা ভাইরাল হয়েছে এদের ভিডিও, যে 15 বছর আগে থেকে তারা প্ল্যান করেছে। 2018 সালেই নাসির উদ্দিন পাটোয়ারি বলছে যে আওয়ামী লীগ তো 2018তেই ফালা দিতে নিছিলাম, নূরের জন্য পারলাম না, নূরের বোকামির জন্য পারলাম না, এটাও তারা বলছে। তো আপনি কিভাবে জানবেন না যে শফিকুর রহমানের এই এই তেলতেলে হাসির আড়ালে একটা নতুন প্রক্রিয়া চলছে বিএনপিকে ফেলে দেওয়ার জন্য? আমরা আমাদেরকে ফেলে দেওয়ার পরে আমরা উঠে দাঁড়িয়েছি। আওয়ামী লীগ নিষিদ্ধের রাজনৈতিক দিকটা নিয়ে আপনি একজন আইনজীবী, আমাদের সংবিধানে আছে আমার সংগঠন করার অধিকার, প্লাস হচ্ছে সন্ত্রাস দমন আইনের যে ধারায় যে দলটাকে নিষিদ্ধ করা হয়েছে, সেই ধারাটা করা হয়েছিল জঙ্গি সংগঠন গুলাকে নিষিদ্ধ করার জন্য। আমাদের তো সেগুলো জঙ্গি সংগঠন না। আইনজীবী হিসাবে আপনার পরামর্শটা কি? দেখেন, আমার কাছে একটা ভালো কোশ্চেন করেছেন। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি আমাদের সংবিধানের দিকে তাকান, একটু জাস্ট আইনি ব্যাপারগুলো একটু বলে নেই আপনাকে। খেয়াল করে দেখেন যে 1971 সালের পরে বাংলাদেশে যারা বাংলাদেশের বিরুদ্ধে যারা ছিল, সংবিধানের এই 38 নম্বর অনুচ্ছেদের ফলেই কিন্তু এরকম ধর্মভিত্তিক অনেকগুলো দল, সেই সময় যারা জামাতে ইসলামী, নেজামে ইসলামী, যারা 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 পার্টি আছে, তারা কিন্তু কার রাজনীতি করতে পারেনি সাংবিধানিক ভাবেই, কাঠামোতে। বাংলাদেশ আওয়ামী লীগ নতুন করে কাউকে কখনো নিষিদ্ধ
ওই 3রা অগাস্টে জামাতকে 3রা বা 2nd অগাস্টে যে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে সেটা নির্বাহী আদেশে, এর আগে কিন্তু কখনোই করেনি। অসংখ্যবার তরুণদের মধ্য থেকে আওয়াজ উঠেছে জামাতকে নিষিদ্ধ করা, এটা দীর্ঘ সময়ের মানুষের দাবি ছিল, আপনি তো সেটা জানেন। এমনকি 92 সালে যখন গণ আদালত হয়েছে তখন সেখানে দাবি ছিল, বিএনপির প্রতি দাবি ছিল। আওয়ামী লীগ 96 সালে ক্ষমতা আসার পর আওয়ামী লীগ সেটা করেনি। আওয়ামী লীগ সবসময় মনে করেছে রাজনৈতিক দল রাজনীতি করবে। আমাদের দুর্ভাগ্য এমন যে আমরা যে উদারতাটা দেখিয়েছি অন্য দলের প্রতি বা রাজনীতির প্রতি, সর্বোপরি রাজনীতির প্রতি আমরা যে ভালোবাসাটা দেখিয়েছি, পলিটিক্সকে এক জায়গাতে রেখেছি, দলকে, সেটা আমাদের প্রতি কখনো দেখানো হয়নি। ফলে আমাদের দলকে একটা সন্ত্রাসী দল আখ্যা দিয়েছে। খেয়াল করে দেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে যেই ভাড়ামিটা, যেই অভিনয় চলছে, যেই একটা তাজুলের যে আদালত আমরা বলতাম, সেখানে আপনার বলা হয়েছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ, মানে আমাদের দলের ভিতরে অভিযোগ এসেছে, অভিযোগ আসলেই আপনাকে সেখানে আপনি আর দলের কার্যক্রম করতে পারবেন না। কেমন কথা? এটা তো একটা আন্তর্জাতিক প্রিন্সিপল যে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। এইটা শুধু বাংলাদেশের আইন না, এটা একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আপনি যদি আইসিসিপিআর খেয়াল করেন, পৃথিবীর যে স্ট্যান্ডার্ড আইন কানুন, সভ্য দেশের রীতি, যে কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ আসলে, অভিযোগ এসেছে, সেটা আগে প্রমাণিত হতে হবে। ভালো যদি প্রমাণিত হয় যে না তিনি নির্দোষ, তাহলে তো নির্দোষ, প্রমাণিত খারাপ হলে তিনি দোষী, সেগুলো চ্যালেঞ্জ করবার বিভিন্ন প্রক্রিয়া, রাস্তা, চ্যানেল আছে। কারো বিরুদ্ধে অভিযোগ এসেছে, আপনি বলে দিলেন অপরাধী, সেটার উপরে আপনি দলকে নিষিদ্ধ করলেন, আপনি শুরুতেই তো ভয়েড, আপনার সমস্ত অর্ডার, আদেশ, সমস্ত কিছু ভয়েড। তো যাই হোক, এগুলো তো পুরাতন কোনো ঘটনা না, মানুষজন এগুলো সবই জানে, দেখেছে। আমার কাছে মনে হয়েছে যে এইটার এই জায়গাটাতে আমার কাছে মনে হয় আইনি ভাবে যে আমরা আগাবো, সেটা তো আমাদেরকে আসলে এন্ড অফ দ্য ডে আগাতে দেবে না। একটা রিট পিটিশন যদি আমরা দাখিল করি, সেটা কোর্টে মবের মাধ্যমে আমাদেরকে অ্যাটাক করা হয়েছে, অতীতে দেখেছি, কার্যতালিকাতে আনতে দেওয়া হবে না, হয়তোবা সরকারের নির্দেশেই সব চলছে, সামারিলি হয়তোবা রিজেক্ট করে দিবে, নানান ধরনের ঘটনা ঘটবে। আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগকে এখন সাংগঠনিকভাবে তারা শক্তিশালী, সেটা সাংগঠনিকভাবে দলকে নতুন করে ঢেলে সাজানোটা, আপনি দলকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমার মনে হয় এই স্টেপটা, আইনি কাঠামোর স্টেপটা থেকেও আমি কাছে মনে হয় দলকে শক্তিশালী ভাবে সাজানোর মধ্য দিয়েই আওয়ামী লীগ তার আপন রঙে, আপন কালারে এটা ফিরতে পারে। আদালতের মাধ্যমে চ্যালেঞ্জ করা যেতে পারে বটে, কিন্তু আমরা তো জানি রেজাল্টটা কি হবে। এবং একই সাথে আন্তর্জাতিকভাবে এটা অ্যাওয়ার তৈরি করা, গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও যাতে এটা নিয়ে কথাবার্তা বলে, এটা নিয়ে আরো আলাপ আলোচনা হয়। যদি আদালতে যান, আদালত যদি আপনাকে রিসিভ না করে, আপনাকে অনার না করে, মবের যদি শিকার হন, আপনি যে আন্তর্জাতিক ভাবে যার কাছে যাবেন, যার সাথে কথা বলতে যাবেন, তার জন্য তো একটা পয়েন্ট নিয়ে যাচ্ছেন আপনি। হ্যাঁ, মানে ডেফিনেটলি। কিন্তু আমি কিন্তু একটা কথা বলি, এই আদালত তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যেহেতু আমাকে নিষিদ্ধ করা হয়েছে, এটাকে আমি চ্যালেঞ্জ করব, আইনি ভাবেই আমি বোঝাবো। কিন্তু আপনাকে আমি রিটারেট হয়ে যাবে, একই কথা হয়ে যাবে, অতীতেও বলেছি। আপনি যদি খালি একটু লক্ষ্য করেন দ্য ফরমেশন অফ দ্য কোর্ট এই মুহূর্তে, এই যে 5ই অগাস্টের পরে 12ই অগাস্টে আমরা দেখেছি হান্নান মাসুদ, হাসনাত, সার্জিস, সাদিক কায়ুম, এরা সুপ্রিম কোর্টকে দখল করলো, দখল করে বলল সমস্ত বিচারপতিকে নেমে যেতে হবে, জোর করে পদত্যাগ করে তাদের পছন্দের বিচারপতি, কি নাম যেন ছিল আপনার, ইশতিয়াক সাহেবের ছেলে, রিফাত, হ্যাঁ, রিফাত হোসেনকে আপনার প্রধান বিচারপতি বানালো। আচ্ছা, প্রধান বিচারপতি কি ঢাকা ইউনিভার্সিটির 3-4টা স্টুডেন্টের মব অ্যাটাকের কারণে নির্বাচিত হয়? কোনোদিন শুনেছেন? আচ্ছা, সেইটার ধারাবাহিকতাতেই কিন্তু এই বিচারালয় চলছে। না, বাদি ভাই, সেইটার ধারাবাহিকতাতেই কিন্তু বিচারালয়টা চলছে। আপনি এরকম একটা বিচারালয়, এখন আশফাকুল ইসলাম মনে হয় প্রধান বিচারপতি হয়েছে, খালি চিন্তা করে দেখেন তো যে এই লোকগুলো এখন বিচার করবে, বিচারালয় আছে। আমি জানি না যে এই আদালত থেকে আমি কোনো ধরনের পরিত্রাণ, প্রতিকার আমি পাবো কিনা।
ফলে আমার কাছে উপায় একটাই, রাজপথে নামা, আন্দোলন সংগ্রাম দলকে একেবারে ফুল ফ্লেজে সামনে নিয়ে আসা। এই আইনটা কতটা প্রতিবন্ধক হবে? আপনি একটা কমিটি ঘোষণা করলেন, কমিটির লোকজনকে টার্গেট করবে। এটা তো একটা ব্যাপার থাকবে, কিন্তু আপনি যখন ফুল ফ্লেজে আন্দোলনে ঢুকে যাবেন রিয়েল দলের নেতা কর্মীকে, আপনাকে এমন একটা অবস্থা তখন চিন্তা করতে হবে যে আমার কত লোককে তারা আদালতে কারাগারে রাখতে পারবে। 2 লাখ, 3 লাখ, 4 লাখ গ্রেফতার হবো ধরেন, 5 লাখ গ্রেফতার, কত গ্রেফতার করবে? আওয়ামী লীগের তো এই রেকর্ড আছে যে যা হওয়ার তা হবে, যা করার কর। ঘর থেকে বের হয়ে ওই নানি চাচি সহ আমরা আদালতে কারাগারে ঢুকবো, আসেন কারাগারে সবাই যাই। ধৈর্যের বাদ তো ওরকমও ভেঙে যেতে পারে, ওইটাই হবে। এটা অনেকে বলার চেষ্টা করেন যে 5 আগস্টের পর থেকে সর্বোচ্চ যা নির্যাতন করা হয়তো গেছে, আর কি করবে সেটা। না না, এনকদারতে তো আসলে নিয়মটা তাই বলে। একটা গরম কড়াইয়ের মধ্যে ওই যে আপনার বয়লিং ফ্রগের একটা থিওরি আছে না, যে আপনি একটা গরম পানির মধ্যে আপনি একটা ব্যাংকে ছেড়ে দেওয়ার পরে ব্যাংক একটা পর্যায়ে নর্মাল হয়ে যায়, তার একটু সহনীয় হয়ে যায়। আপনি আমাকে এত অত্যাচার করেছেন, আমাদের বিরুদ্ধে অভিযোগটা দেওয়া হয়েছে কি আমরা নাকি বিএনপির বিরুদ্ধে আমাদের 17 বছরে, মানে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার 111 পরে তাদের বিরুদ্ধে 1,42,000 কত, আপনার 1,42,900 কত মামলা হয়েছে, এটা হচ্ছে ওদের দাবি। ডাটা বলছে গত 15 মাস, গত 17-18 মাসে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে 1 লক্ষের উপরে মামলা হয়েছে। তাহলে আপনি বোঝেন মানে অত্যাচারের মাত্রাটা এমন, এবং কারাগারে কত মানুষকে মেরে ফেলেছে, অবর্ণনীয় ঘটনা। আমাদের কর্মী আছে যারা দলের জন্য প্রাণ দিতে পারে। নেত্রী সবসময় বলে যে প্রাণ দিবা কেন, প্রাণ কেন দিবা তুমি দলের জন্য? তুমি দলের জন্য আরো কাজ করবা, প্রাণ দিতে হবে না, প্রাণ দেওয়ার চিন্তা করবে না তুমি। মানে উনার কথা হচ্ছে যে বেঁচে থাকতে হবে, সার্ভাইভ করতে হবে আর কি, সেই জায়গা থেকে উনি বলেন। বিএনপির নেতা কর্মীরা কখনো এটা বলে নাই যে আমরা বাসায় থাকতে পারি না, উনারা একেবারে প্রকাশ্যেই এখানে আড্ডা দিচ্ছেন। আমি বললাম যে আপনাদের নামে, বলছে না ভাই মামলা আছে, অনেকের নামে মামলা আছে, হাজিরা দেই, কিন্তু আমরা বাসায় থাকতে পারবো না, এরকম ঘটনা নাই, এরকম কিছু না। আমাদের রাজশাহীতে আবার এই জিনিসগুলো আছে, অথচ আমাদের অবস্থাটা আপনি চিন্তা করে দেখেন। সে এগুলো কিন্তু আমার জীবনের অভিজ্ঞতার অংশ থেকে আমি আপনাকে বললাম। আরো অনেক এরকম অনেক ছোট 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 গল্প আছে, কোনোদিন হয়তো বা বলবো, শোনাবো। যে আপনি আওয়ামী লীগের কোনো পোস্টধারী নেতা নন, আপনি আওয়ামী লীগের সদস্য নন, সেটা আপনি বলেনও না, কিন্তু আওয়ামী লীগকে আপনি জীবনের একটা অংশ হিসেবে মনে করেন, আপনার লাইফ স্টাইল হিসেবে। এই কথাটার মধ্যে অনেক ধরনের সিগনিফিকেন্স আছে, তাৎপর্য আছে। আওয়ামী লীগের আদর্শ, ভাবনা, মুক্তিযুদ্ধ, এগুলো আপনাকে জড়িয়ে আছে। আমি আপনাকে চিনি আমার কিশোর বয়স থেকে চিনি। আমরা যখন ওই জনকণ্ঠ পড়ি, আমরা যখন ওই যে সেই রাজাকার পড়ি, আমি কিন্তু আপনার প্রতিবেদন পড়ি বহুত আগের থেকে, আমি আপনাকে চিনি অনেক আগের থেকে। বিচিত্রা বলেন, অন্যান্য পত্রিকাগুলোতে আপনার লেখা বলেন, জানি। আপনাকে মূল্যায়ন করা আমার পক্ষেও সম্ভব না, কিন্তু সাম্প্রতিক সময়ে ধরেন আপনাকে নিয়েও আমি দেখি নানান রকমের সমালোচনা হয়। যারাই সমালোচনাটা করে তাদেরকে যে আমি একেবারে ধরেন খারাপ বলি তাও না, তারা একটা পার্টিকুলার ছাঁচ তৈরি করেছে। ওই ছাঁচটা কেন তারা তৈরি করেছে? আওয়ামী লীগ একটা ঘর পোড়া গরু, তো একটু ধরেন এদিক সেদিক দেখলে সে সন্দেহ করা শুরু করে। কিন্তু আওয়ামী লীগের একটা বড় প্রবলেম হচ্ছে যে বজ্র অটুনি ফসকা গেরো, সে তার নিজের মতালম্বী মানুষদের উপরে এমন ফসকা গেরো দেয়, সরি এমন টাইট দেয়, যে পেছন দিয়ে তার পেছনে যে শত জামাত ঢুকে গেল সেটা খেয়ালও করে না। এটাও তার আছে। সো আপনাকে নিয়ে যদি কোনো ধরনের সমালোচনা হয়ও বা হয়ও, আপনি আপনার মতোই থাকবেন, এই আশাটা আমি করি। আমি বলি না যে আপনি আওয়ামী লীগের জন্য করছেন, আমি মনে করি আপনি বাংলাদেশের জন্য করছেন, মুক্তিযুদ্ধের জন্য করছেন, একটা সেকুলার বাংলাদেশের জন্য করছেন। আজকে আপনার লেখাটা আমাকে অনেক ভাবিয়েছে, অমর্ত্যের জন্য আমার প্রাণ কেঁদেছে। আমি অনেক ভেঙে বলতে পারবো না আপনাকে, যতটুকু বলেছি এই কথার ভেতরে অনেক কথা আছে যেটা আপনি বুঝে নিয়েন, এটা আমি বলতে পারি না। আমি আমার এই কথার মধ্যে, লাস্টের লাইনগুলোর মধ্যে অনেকগুলো কথা আছে যেগুলো
দল ঠিকই মাথায় আছে, সেই অনুযায়ী কাজও হচ্ছে এই আর কি। অনেক ধন্যবাদ নিজাম মজুমদার, চমৎকার আলোচনার জন্য। আপনি ভালো থাকবেন।